আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায় সম্পর্কে জানব এবং সে অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আচ্ছা, প্রথমত আমরা পরিচয় দিয়ে নিচ্ছি। সে হচ্ছে আমি ইজাজ আহমেদ, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আর আমি হচ্ছে অর্থনীতি পড়ে হচ্ছে কবিগুরুজের একাডেমিতে হবিগঞ্জ। আচ্ছা, আজকে আমরা যে টপিকগুলো পড়ব সেটা হচ্ছে প্রথমত আমরা জানবো অর্থনীতি কী, দ্বিতীয় হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কী কী, তৃতীয় হচ্ছে দুষ্প্রাপ্যতা কী, চতুর্থ হচ্ছে অসীম অভাব আসলে বলতে আমরা কী বুঝি, এবং পঞ্চম হচ্ছে নির্বাচন সমস্যা আসলে কাকে বোঝায়, নির্বাচন সমস্যা কাকে বলে। আচ্ছা, অর্থনীতি কি এইটা জিনিস যদি আমরা জানতে চাই, প্রথম আমাদের বুঝতে হবে এখানে কয়েক শব্দ আছে। একটা হচ্ছে অর্থ, একটা হচ্ছে নীতি। আচ্ছা, অর্থ বলতে আসলে আমরা কি বুঝি? অর্থ বলতে আমরা বুঝি এরকম কোনো জিনিস যেটার বিনিময় যোগ্যতা আছে, যে আমি একজনের কাছ থেকে কোনো একটা জিনিস কিনতে চাইতেছি, সেটাকে আমি টাকা বা অন্যান্য কিছুর মাধ্যমে কি বিনিময় করতে পারি। এই যে জিনিসটা, এটাকে মূলত অর্থ বলা হয়। এবং যেটা আমি জমা রাখতে পারি, এটা হচ্ছে মূলত অর্থ। আচ্ছা, আর নীতি মানে হচ্ছে সাধারণ নির্দেশিকা বা আইন, এরকম কিছু। আচ্ছা, এটাকে যদি আমরা এভাবে বলতে পারি যে অর্থ বিষয়ক নীতিকে আসলে অর্থনীতি বলে, এগুলো একটা সাধারণ কথা। আচ্ছা, এখন আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই, তাহলে অর্থনীতি বা অর্থশাস্ত্র সামাজিক বিজ্ঞানের একটি শাখা, যা পণ্য এবং সেবার উৎপাদন, সরবরাহ, বিনিময়, বিতরণ এবং ভোগ ও ভোক্তার আচরণ, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভোক্তার আচরণ নিয়ে আলোচনা করে অর্থনীতি। আচ্ছা, দ্বিতীয় আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে সম্পদ সীমিত কিন্তু চাহিদা অফুরন্ত। এই মৌলিক পরিপ্রেক্ষিতে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা অর্থনীতির প্রধান উদ্দেশ্য। আমরা জানি যে আমাদের সমাজে যা কিছু আছে সেটা লিমিটেড, কিন্তু আমাদের মানুষের চাওয়া হচ্ছে আনলিমিটেড। এই রেখা হচ্ছে আমাদের চাওয়ার রেখা, একদম আমাদের আয়ু বা আমাদের যে সম্পদ আছে সেটা কি চিরাফেরা একদিক থেকে অন্যদিকে চলে গেছে। এটা আমাদের কিভাবে আসলে আমরা মেনটেন করতে পারি, সেটাই আসলে অর্থনীতি আলোচনা করে। আচ্ছা, আমরা অর্থনীতির এখন বহুল গুরুত্বপূর্ণ যে সংজ্ঞা, সেটা হচ্ছে এল রবিন্সের সংজ্ঞা। তিনি বলছেন যে অর্থনীতি মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সম্পর্ক বিষয়ক মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। তাহলে আবার আমরা পড়ি যে এল রবিন্স, বা এটাকে আমরা এল রবিন্সের এল মানে হচ্ছে লিওনেল রবিন্স যে সংখ্যাটা দিয়েছেন, তিনি বলছেন অর্থনীতি মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সম্পর্ক বিষয়ক মানব আচরণ নিয়ে আলোচনা করে। আচ্ছা, পরবর্তীতে কিছু কথা বলা হয়েছে যে এখানে আমরা অর্থনীতির জনক আমরা সবাই জানি, সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ। তার একটা গ্রন্থ ছিল, যেটা 1776 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। সেই গ্রন্থটা হচ্ছে অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস, যেখানে তিনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে আখ্যায়িত করছেন। তাকে ইংরেজিতে বলছেন ইকোনমিক্স ইজ সায়েন্স অফ ওয়েলথ। তার সংজ্ঞার মূল বিষয়বস্তু হলো সম্পদ উৎপাদন ও ভোগ। আচ্ছা, এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। সেই ছবির মধ্যে এই লোকটা হচ্ছেন আমাদের অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। আচ্ছা, এটা হচ্ছেন আমাদের সেই অর্থনীতির সুন্দর সংজ্ঞা দেওয়া এল রবিন্স। ওকে, আচ্ছা, এখন আমরা যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে সম্পদ, দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব বলতে আসলে আমরা কি বুঝি। সম্পদ বলতে সেসব বস্তুগত এবং অবস্তুগত দ্রব্যের, সম্পদ বলতে যেসব বস্তুগত এবং অবস্তুগত দ্রব্যের চাহিদা আছে, বিনিময় মূল্য আছে এবং হস্তান্তর যোগ্যতা আছে, তাই হচ্ছে সম্পদ। আচ্ছা, সম্পদের বিষয়গুলো কী কী জিনিসের সাথে সম্পর্কিত? একটা হচ্ছে সেই জিনিসের চাহিদা থাকবে, দ্বিতীয় হচ্ছে সেটার বিনিময় মূল্য থাকবে এবং সেটার হস্তান্তর যোগ্যতা আছে। আচ্ছা, এখন একজন চিন্তা করলো যে আমি সূর্যের আলো বিক্রি করব,
সূর্যের আলো একটা সম্পদ, হ্যাঁ সূর্যের আলোর সম্পদ যদি আমরা ইলেকট্রিসিটির মাধ্যমে ব্যবহার করতে পারি সেটা সম্পদ। কিন্তু যদি আমি বলি যে ভাই আমি সূর্যের আলো আনছি আপনার কাছে বিক্রি করবো, এরকমভাবে কি আমি বিক্রি করতে পারবো না, কারণ এটার কি ওইভাবে মানুষের কাছে চাহিদা নাই, কারণ এটা সবার জন্য ফ্রি। বা আপনি বললেন যে ভাই আমি যে বাতাস কিনে আনছি এক ব্যাগ ভরে, সেটা আপনি কিনেন, সেটা কি কে কিনবে না, কারণ কি এটার চাহিদা নেই। আচ্ছা, দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা বলতে আসলে আমরা বুঝি অভাবের তুলনায় সম্পদের অপর্যাপ্ততা। আচ্ছা, আমাদের সমাজে আসলে আমরা জানি যে আমাদের যে সোনা দানা বা অন্যান্য জিনিসপত্র সেটা কি পর্যাপ্ত না, বা আমাদের জন্য যে খাদ্য আমরা যদি উৎপাদন না করি তাহলে কি সেটাও আমাদের জন্য পর্যাপ্ত না। এই যে অভাবের তুলনায় সম্পদের অপর্যাপ্ততা, এটাকেই মূলত দুষ্প্রাপ্য বলে। এখন ধরেন সবাই এখানে আসা, হয়তো পৃথিবীতে ধরলাম আমরা পৃথিবীতে সবার সব পৃথিবীতে মিলে 100 টাকা আছে। কত আছে? 100 টাকা। 100 টাকা আছে ধরলাম আমরা, কিন্তু ধরলেন পৃথিবীর মানুষের চাহিদা হচ্ছে কত? 1000 টাকা। কত? 1000 টাকা। এই যে আমাদের অসীম অভাব বা আমাদের অতিরিক্ত অভাব, তো সেই তুলনায় কি আমাদের যে সম্পদ সেটা কি সীমিত। এই অপর্যাপ্ততাকে মূলত দুষ্প্রাপ্যতা বলে। আচ্ছা, এখন আমরা বুঝবো অসীম অভাব কি। অসীম অভাব হচ্ছে কোনো পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকেই মূলত অভাব বলে। আচ্ছা, তাহলে এখানে অভাবটা বলছে যে কোনো পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকেই মূলত অভাব বলে। আমাদের ইচ্ছা সীমাহীন, এর জন্য মূলত আমাদের অভাবও কি সীমাহীন। আমাদের কখনকার ইচ্ছা হয়, একবার তোমার রাতে 12টার সময় হয়তো একজনের মন চায় কি সে 100টা চকলেট খাবে, বা কারো কারো ইচ্ছা যে এখন আমার কি হঠাৎ করে আমার বিরিয়ানি খেতে মন চাচ্ছে। এই যে আমাদের ইচ্ছার সীমাহীনতা, সেটাই মূলত আমাদের অভাবেরও কি অসীমতা। আচ্ছা, আমাদের এই অসীম অভাব থাকার কারণে এবং সীমিত সম্পদ থাকার কারণে আমাদের দুইটা সমস্যা, একটা সমস্যা সৃষ্টি হয়, সেটা হচ্ছে নির্বাচন সমস্যা বা নির্বাচন সমস্যা হচ্ছে আমাদের যে অভাব আছে সেটা অসংখ্য অভাব, সেখান থেকে অভাবের গুরুত্ব অনুসারে যে কোনো একটি অভাব বেছে নেওয়াকে বা বেছে নেওয়ার দিকটি হলো নির্বাচন। আচ্ছা, ধরলাম আমার কাছে 100 টাকা আছে। 100 টাকা আছে। আচ্ছা, 100 টাকা আছে। এখন আমার তিনটা অভাব। কয়টা অভাব? তিনটা। একটা, দুইটা, তিনটা অভাব কি কি? ধরলাম আমার এখানে ধরলাম এই অভাবটা হচ্ছে আমার বই কিনা, এটা হচ্ছে আমার বুক কিনা। আচ্ছা, এই যে বই কিনা, এটা ধরলাম ট্যুরে যাওয়া, এটা হচ্ছে ট্যুরে যাওয়া। আচ্ছা, আর এটা ধরলাম আমি ধরলাম খাবার, বা ফুড, ধরলাম ফুড। আচ্ছা, এখন আমি চিন্তা করবো আমার 100 টাকা আছে, আমার পরবর্তীতে আমার প্রথম কোনটা প্রয়োজন? আমার তো বেঁচে থাকতে হবে, তো বেঁচে থাকার জন্য আমার ফুড লাগবে। পরবর্তী আরেকজন চিন্তা করবে যার 100 টাকা আছে কিন্তু তার খাবার আছে, সে কি চিন্তা করবে যে আমার তাহলে এখন কি বই দরকার, আমার সামনে পরীক্ষা আছে, আমার বই দরকার, সেটা কি বই সিলেক্ট করবে। আবার একজন চিন্তা আসছে আমার 100 টাকা আছে, আমার বইও আছে, আমার কি খাবারও আছে, সে চিন্তা করবে তাহলে আমি একটু কি ট্যুরে থেকে ঘুরে আসি। এই যে আমার সীমিত সম্পদের কারণে আমি যে কোনো একটা অভাব আমাকে বেছে নিতে আছে, সেটা কি মূলত নির্বাচন বলে। আচ্ছা, নির্বাচনের ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল রাখতে হয়, একটা হচ্ছে অভাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এবং দ্বিতীয় হচ্ছে সম্পদের উত্তম বা দক্ষ ব্যবহার। আচ্ছা, আমরা এখন যে অর্থনীতির যে মৌলিক সমস্যা আছে সেইটা আমরা নিয়ে আলোচনা করব। অর্থনীতিবিদ P.S. স্যামুয়েলসন, এটার ইংরেজি ফুল মিনিং হচ্ছে পল অ্যান্ডার্স স্যামুয়েলসন, এর মতে প্রত্যেক অর্থনৈতিক সমাজে মূল সমস্যা হচ্ছে তিনটি। আচ্ছা, সমস্যাগুলো কি কি? প্রথম হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে, দ্বিতীয় হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে, এবং তিন নম্বর হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। তাহলে কি কি প্রশ্ন আমাদের আসবে বা সমস্যা আসবে? কি এবং কতটুকু উৎপাদন করা হবে, কি উপায়ে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে জানতেছি, হ্যাঁ, তিনটে সেন্ট্রাল প্রবলেমস ইকোনমি: হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হোম টু প্রডিউস। আচ্ছা, কি এবং কতটুকু উৎপাদন করা হবে। আচ্ছা, এই ছেলে বুঝতেছে না কি আসলে সে উৎপাদন করবে, তো এটার জন্য আমাদের কি করতে হবে? যে ধরলাম আমার সমাজে যে সম্পদ আছে এবং শ্রম আছে, সেটাতে আমি দুইটা জিনিস তৈরি করতে পারি। একটা হচ্ছে আমি হয়তোবা মিল্ক উৎপাদন করতে পারি অথবা ব্রেড উৎপাদন করতে পারি। আচ্ছা, এখন একজন চিন্তা করলো যে না, আমি শুধুই
আমি কি সবটা দিয়েই কি দুধ তৈরি করবো। আবার একজন কেউ চিন্তা করো না, আমি সবটা দিয়ে কি আমি রুটি তৈরি করবো। আরেকজন যে চিন্তাশীল সে চিন্তা করলো কি আমি অর্ধেক দুধ তৈরি করব আর অর্ধেক কি আমি রুটি তৈরি করব। এই যে আমার কি এবং কতটুকু আমি কি উৎপাদন করব সেই সিদ্ধান্ত নেওয়ার যে সিস্টেম বা সিদ্ধান্ত নেওয়ার যে প্রশ্ন, সেটা হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে এই প্রশ্নের উত্তর। আমার যদি বেশি রুটির প্রয়োজন হয় তাহলে আমি রুটি উৎপাদন করবো, আমার যদি বেশি মিল্ক প্রয়োজন হয় তাহলে কি আমি মিল্ক উৎপাদন করব, আর যদি আমার দুইটাই প্রয়োজন হয় তাহলে কি আমি দুইটাই উৎপাদন করতে চাই। আচ্ছা, দ্বিতীয় আমরা যে প্রশ্নটার সম্মুখীন সেটা হচ্ছে আমি কি উপায়ে উৎপাদন করব। আচ্ছা, আমরা মূলত দুইভাবে আমাদের উৎপাদন কৌশলকে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল, আর একটা হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। আচ্ছা, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে একটু ভালোভাবে বুঝি। ধরলাম আমার সমাজে 50 জন লেবার আছে এবং আমার 50 টাকা মূলধন আছে, 50 টাকা ক্যাপিটাল আছে। এই যে আমি এখন পরবর্তীতে আমি যে এই আমার একজন মানুষের কাছে 50 টাকা আছে, আরেকজনের কাছে 50 টাকা লেবার আছে। এখন সে আসলে কোনটা দিয়ে সে উৎপাদন করতে যাবে, এই যে উপায়টা যে আমি কি বেশি শ্রমিক নিব নাকি আমি বেশি মূলধন নিব, এই যে জিনিসটা নির্ভরতা বা এই জিনিসটার যে প্রশ্নের উত্তর, সেটাই মূলত এই কি উপায়ে উৎপাদন করা হবে সেটার প্রশ্নের সমাধান দিবে। এখন ধরলাম যে ইউএসএ দেশে কি প্রচুর মূলধন আছে, তাহলে তারা কি করবে, যে তাদের প্রচুর মূলধন আছে, তাদের শ্রমিক কম, তারা কি করবে, তারা মূলধন নির্ভর উৎপাদন কৌশল ব্যবহার করবে। আবার আমাদের দেশে কি বাংলাদেশে কি প্রচুর পরিমাণ শ্রমিক আছে কিন্তু আমাদের মূলধন কম, তাহলে আমরা কি করব, আমরা শ্রমনিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করব। আচ্ছা, অর্থনীতির সমস্যার সর্বশেষ প্রশ্ন এখন হচ্ছে, আমি তো বুঝলাম আমি কি উৎপাদন করব, আমি কি রুটি উৎপাদন করব নাকি আমি দুধ উৎপাদন করব। তৃতীয় প্রশ্ন ছিল যে আমি কীভাবে উৎপাদন করবো, আমি কি বেশি শ্রমিক কাজে লাগাবো, শ্রম নির্ভর উৎপাদন কৌশল ব্যবহার করব নাকি আমি মূলধন নির্ভর উৎপাদন কৌশল ব্যবহার করব। তো সর্বশেষ যে প্রশ্ন আসে সেটা হচ্ছে আমি কার জন্য উৎপাদন করব, কারণ আমি যেটা উৎপাদন করবো সেটাকে আমাকে বিক্রি করতে হবে। আমি কি সমাজের যে ধনী বা দরিদ্র লোক আছে তাদের কাছে বিক্রি করার জন্য উৎপাদন করবো নাকি যারা ধনী আছে তাদের জন্য উৎপাদন করবো। তো স্বভাবত এই জিনিসটাও আমার কি যে আমাদের অর্থনীতিতে এই জিনিসের প্রশ্ন আসবে। এখন ধরলাম একজনের কাছে টাকা নাই, যে এই ব্যক্তির টাকা নাই, এরকম লোক আমাদের সমাজে ধরলাম 90%, কত 90%। এখন এই 90% মানুষ যে জিনিস কিনতে পারবে না সেই জিনিস যদি আমি উৎপাদন করি তাহলে কি আমার ব্যবসা কি লস খাবে, ব্যবসা এরকমভাবে ডাউনফল হবে। আবার অন্যদিকে ধরলেন আমার কি 10% ধনী লোক আছে, এই 10% ধনী লোকের জন্য আমি যদি এরকম 90% যদি এই লাক্সারিয়াস গুডস উৎপাদন করি তাহলে কি আমার সেই জিনিসটা খোয়া যাবে। অথবা আমি 10% লোকের যদি 90% যদি সাধারণ দ্রব্য উৎপাদন করি তাহলে কি আমার ক্ষতি হবে। তাহলে পরবর্তীতে আমার সর্বশেষ যে প্রশ্ন কার জন্য উৎপাদন করা হয়, এটা আসলে নির্ধারণ করা হয় আমার সমাজে আসলে ধনী বা দরিদ্র পরিমাণ কীরকম আছে এবং তাদের যে ক্রয় ক্ষমতা সেটা কীরকম, এটার উপর নির্ভর করে আসলে আমি কার জন্য উৎপাদন করব সেই প্রশ্নের উত্তর। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আজকে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনীতির সমস্যা এবং এর সমাধান পার্ট 2 সম্পর্কে আজকে পড়ব। আজকে আমরা যে টপিকগুলো পড়বো সেটার মধ্যে প্রথম হচ্ছে সুযোগ ব্যয়, দ্বিতীয় হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, তৃতীয় হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানের ধাপসমূহ এবং সর্বশেষ যেটা পড়বো সেটা হচ্ছে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি সেইটা। ওকে, তো প্রথমে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। আচ্ছা, অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় বলতে আসলে আমরা বুঝি, আমরা যদি সহজ ভাষায় বলি, ধরলাম আমার কাছে 100 বা 1 কাঠা জমি আছে, 1 কাঠা জমি আছে। আচ্ছা, 1 কাঠা জমির মধ্যে আমি হয়তো বা কি 5 মণ ধান অথবা কি আমি 5 মণ ধান অথবা ধরলাম সেখানে 3 মণ গম উৎপাদন করতে পারি। আচ্ছা, এখন আমি যদি 5 মণ ধান উৎপাদন করি তাহলে আমার 3 মণ গম উৎপাদন ছেড়ে দিতে হবে।
অপরচুনিটি কস্ট বলতে আসলে বুঝি আমি যে 5 মণ ধান উৎপাদন করলাম সেটার কারণে 3 মণ গম যে ছেড়ে দিলাম সেটা হচ্ছে 5 মণ ধানের অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। তাহলে আমরা এখানে বলতে পারি 5 মণ ধানের অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় হচ্ছে 3 মণ গম। আচ্ছা, তাহলে আমরা যদি বইয়ের ভাষায় বলি বা সংজ্ঞা দিই তাহলে আমরা বলতে পারি একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়া উৎপাদনের পরিমাণকে বলে সুযোগ ব্যয়। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে আমি যে ছেড়ে দিতেছি সেই ছেড়ে দেওয়া উৎপাদনের পরিমাণটাকে মূলত সুযোগ ব্যয় বলবো। এখন আমি এটা গমকে শুধু আমি কি 5 মণ ধানের অপরচুনিটি শুধু গম বলবো না, বলবো আমি 3 মণ গম, ঠিক আছে। অথবা আমরা এভাবে বলতে পারি আমি যদি 3 মণ গম উৎপাদন করতে চাই তাহলে আমাকে 5 মণ ধান উৎপাদন ছেড়ে দিতে হবে। তাহলে 3 মণ গমের অপরচুনিটি কস্ট হচ্ছে 5 মণ ধান। আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা, আমরা অপরচুনিটি কস্ট যে রেখার মাধ্যমে দেখাই সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এখানে আসলে কী দেখাচ্ছে, এখানে আমরা দেখতেছি যে আমি একদিকে কি কেক উৎপাদন করতে পারি, আরেকদিকে কি কুকিজ বা বিস্কিট উৎপাদন করতে পারি। আচ্ছা, ধরলাম এখানে হয়তো বা কেক উৎপাদন কি 5, এখানে কেক উৎপাদন 5 আর এখানে কুকিজ উৎপাদন 5 আর এখানে হচ্ছে কি কেক উৎপাদন 5। আমি যখন কেকের উৎপাদন 5টা থেকে নিচের দিকে আসবো, আমি যখন কেকের উৎপাদন 5টা করবো তখন আমার কি কুকিজের উৎপাদন কি 0, কুকিজের উৎপাদন যখন আমার 5টা তখন কি কেকের উৎপাদন 0। আবার যখন আমি কেকের উৎপাদন 5টা করব তখন কুকিজের উৎপাদন 0। আবার দেখি এখানে যখন আমি যে কুকিজের উৎপাদন 5টা থেকে 4টা করব তো তখন আমার কেকের উৎপাদন কয়টা হবে, 1টা হবে। তাহলে আমি এই যে একটা কেকের উৎপাদন ছেড়ে দিলাম এর জন্য কি আমার একটা বেশি কেক উৎপাদন হয়েছে। এভাবে যখন আমি ছাড়তে একদম কি আমার কুকিজের উৎপাদন 0তে নিয়ে আসবো তখন আমার কি কেকের উৎপাদন বাড়তে এবং সর্বোচ্চ পর্যায়ে 5টাতে পৌঁছাবে। এটা মূলত যে পদ্ধতির মাধ্যমে দেখানো সেটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মাধ্যমে। আচ্ছা, আমাদের যে সুযোগ ব্যয় আছে সেটা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, একটা হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় এবং একটা হচ্ছে স্থির সুযোগ ব্যয়। আচ্ছা, আমরা ছোট করে ক্রমহ্রাসমান বা ক্রমবর্ধমান এবং স্থির সুযোগ ব্যয়ের উদাহরণ দিই। আচ্ছা, ক্রমবর্ধমান সুযোগ ব্যয় হচ্ছে যেই সুযোগ ব্যয়ের মধ্যে বা যে জায়গায় আমি একটার উৎপাদন ছেড়ে দিলে অন্য একটার উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে। ধরলেন আমি 5টা আপেলের উৎপাদন ছেড়ে দিলাম কিন্তু কি অন্যদিকে অন্যদিকে ধরলাম আমি কলার উৎপাদন হয়েছে কি 60টা প্রথমে। তারপর যখন আমি 60টা ছাড়ছি তখন উৎপাদন হয়ে গেছে কয়টা, ধরলাম এখানে 10টা। তারপর যখন আমি 9টা ছাড়লাম তখন হয়ে গেছে এখানে 14টা। আচ্ছা, এখানে দেখেন প্রথমে বাড়ছে 2টা, পরবর্তীতে বাড়ছে, যেহেতু আমি 5টা ছাড়ছি তাহলে 60টা হয়েছে, ধরলাম এটা 2টা হয়েছে বেশি। এখানে যখন 60টা আমি ছাড়ছি তখন কি 10টা হয়েছে, তখন উৎপাদন কত পার্সেন্ট বেশি হয়েছে, 3%। যখন আমি 9টা ছাড়ছি তখন কি 14টা হয়েছে, তখন কি উৎপাদন এখানে 5টা বাড়ছে। এই যে ক্রমবর্ধমান, আমি একটা উৎপাদন ক্রমবর্ধমান একই হারে ছাড়তেছি, আমি কি এই যে এখানে 2টা ছাড়ছি, এখানে 2টা ছাড়ছি, এখানে 2টা ছাড়ছি, কিন্তু এখানে উৎপাদনের কি পরিমাণ প্রথমে 2টা, প্রথমে 3টা, তারপর কি 4টা হয়েছে। এই যে আস্তে আস্তে বাড়তেছে, আমি ক্রমবর্ধমান একটার উৎপাদন ছেড়ে দেওয়ার কারণে একটা উৎপাদন যে ক্রমবর্ধমানটা বাড়তেছে এটাকে বলা হয় ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় হচ্ছে আমি যখন একটার উৎপাদন কমাবো কিন্তু অন্য একটার উৎপাদন বা সুযোগ ব্যয়ের উৎপাদন সেই হারে বাড়বে না, অথচ তার সাথে কম হারে বাড়বে, সেটাকে বলতেছি আমরা ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। আমরা যদি আবার বলি, তাহলে আমি যখন 5টার উৎপাদন ছেড়ে দিলাম তখন সেখানে উৎপাদন হয়েছে কি, তাহলে এখানে 12টা উৎপাদন হয়েছে। তারপর যখন আমি 60টা উৎপাদন ছাড়ছি তখন সেখানে হয়েছে ধরলাম আমি কি 13টা। তারপর যখন আমি 8টা ছাড়ছি তখন আবার কি দেখা গেছে কি 13টা। এই যে দেখেন আমি প্রথমে 5টা ছাড়া দেওয়ার কারণে 12টা হয়েছে, 60টা ছাড়ার কারণে দেখেন 2টাই ছাড়িয়েছি, 2টা ছাড়ার ফলে কি আমার
বাড়ছে কয়টা? একটা বাড়ছে। আমি যখন আবার পরবর্তীতে গিয়ে এখানে 9টা ধরলাম, 2টা ছাড়ছি, তখন কি বাড়ছে? কি 0টা। এই যে আস্তে আস্তে আমার সুযোগ ব্যয় এর কারণে উৎপাদন কি আস্তে আস্তে কমতেছে, আস্তে আস্তে কি কমতেছে, এটাকে বলা হয় ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। আর স্থির সুযোগ ব্যয় হচ্ছে, ধরলেন আপনি একটা ছাড়ছেন উৎপাদন, অন্যটার একটা উৎপাদন বাড়ছে, তাহলে আমি কী বলতে পারি? আমি যদি কোনোটার একটা উৎপাদন ছেড়ে দিই, তাহলে কি সেটার এক একক পরিমাণ বাড়বে, এটাকে বলা হয় স্থির সুযোগ ব্যয়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই সুযোগ ব্যয়ের যে ধারণা যেটার মাধ্যমে দেখাই, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখা হলো একটি রেখা যা প্রদত্ত সম্পদের মধ্যে হতে উৎপাদিত হতে পারে এমন দুইটি পণ্যের বিভিন্ন সমন্বয় দেখায়। আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখাটা আসলে এরকম বোঝায় যে আমার একটা নির্দিষ্ট সম্পদ আছে, সেই সম্পদের মধ্যে দুইটা জিনিস উৎপাদন হতে পারে, সেটার বিভিন্ন সমন্বয় দেখাতে পারে। আমরা কেক এবং কুকিজের মধ্যে দেখছিলাম যে কি পাঁচটা করতে পারি, আর এটা কি 0টা হবে, আর এটা কি কুকিজ 0 হলে আর কি 5টা হবে, দেখেছিলাম। আচ্ছা, আবার সামনে আবার দেখো একটি চিত্রগত উপস্থাপনা। এটা একটি কি চিত্রগত উপস্থাপনা যা দুটি পণ্যের জন্য আউটপুটের সমস্ত সম্ভাব্য বিকল্প দেখায়, যা উৎপাদনের সমস্ত উৎপাদন ব্যবহার করে তৈরি করতে পারে। আমরা এতটুকু জানার দরকার নেই, আমরা যদি এই জিনিসটা মনে রাখতে পারি যে উৎপাদন সম্ভাবনা হলো একটি রেখা যা প্রদত্ত সম্পদের মধ্যে উৎপাদিত হতে পারে এমন দুটি পণ্যের বিভিন্ন সমন্বয় দেখায়, তাহলে আমরা সেটাকেই উৎপাদন সম্ভাবনা রেখা বলতে পারি। আচ্ছা, এইখানে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা এবং উৎপাদন সম্ভাবনা সূচি, এই দুইটা জিনিস দেখব। আচ্ছা, দেখেন আমরা উৎপাদন সংমিশ্রণ এ বি সি ডি, এটা এখানে বি ধরছে, আচ্ছা যাই হোক ধরা হয়েছে। আর খাদ্যশস্য, দেখেন আমি একদিকে খাদ্যশস্য উৎপাদন করতে পারি, আর এদিকে কি বস্ত্র উৎপাদন করি, তো একটা দিকে বস্ত্র আর এদিকে কি খাদ্যশস্য। আচ্ছা, দেখেন আমি যখন খাদ্যশস্য 0 পরিমাণ উৎপাদন করছি, তখন আমার বস্ত্র হয়ে গেছে কত? 110। আবার যখন আমি খাদ্যশস্য 50 একক উৎপাদন করছি, তখন কি খাদ্যবস্ত্র কমে গিয়ে, দেখেন আমি এখানে খাদ্যশস্য বাড়াইছি, খাদ্যশস্য উৎপাদন কি 0 থেকে 50 করছি, আর এখানে দেখেন বস্ত্র উৎপাদন তাহলে কি 10 থেকে 90 হয়ে গেছে, কি 40 একক পরিমাণ কি বা 20 একক পরিমাণ কমে গেছে। তারপর দেখেন আবার আমি খাদ্যশস্য কি 25 একক বাড়ায় 75 একক করছি, আর এদিকে বস্ত্রের পরিমাণ কি 70 একক হয়ে গেছে, 90 থেকে 70 হয়ে গেছে। আবার যখন খাদ্যশস্য আমি 100 একক করছি, তখন কি বস্ত্র হয়ে গেছে 40। যখন আমি খাদ্যশস্য 110 করছি, তখন কি বস্ত্র হয়ে গেছে 0। এই যে দেখেন আমি একটার উৎপাদন বাড়ানোর কারণে আরেকটা উৎপাদন কি আস্তে আস্তে কমতেছে। এই যে সম্পর্কটা দুইটা পণ্যের ক্ষেত্রে সংমিশ্রণটা, সেটা যখন আমরা গ্রাফিক্যাল বা চিত্র আকারে প্রকাশ করব, সেটাকেই বলা হয় মূলত উৎপাদন সম্ভাবনা রেখা। আর এই যে জিনিসটা যে জায়গায় যে চার্টের মাধ্যমে উৎপাদনের সংমিশ্রণগুলো দেখানো হয়, সেটাকে বলা হয় দুটি দ্রব্যের উৎপাদন সম্ভাবনা সূচি। আচ্ছা, এখানে আমরা দেখেন আমরা যখন বস্ত্র 110 করছি, তাহলে কি আমার এখানে খাদ্যশস্য কত? 0, এটা তাহলে কি 0। যখন আমার কি বস্ত্র 90 করছি, তখন কি আমার খাদ্যশস্য হচ্ছে কত? 50 একক। দেখেন এখানে 50, এই যে এখানে 90, তো এটা হচ্ছে সেই সি বিন্দু, এই যে কি সি বিন্দু। তারপরে দেখেন যখন আমার এটা হচ্ছে 70, এটা একটু 70-এর উপরে ধরেন এটা 75, হ্যাঁ, এটা 75 হচ্ছে আমার খাদ্যশস্য। এই যে দেখেন এই বস্ত্র কত? 70 বস্ত্র, দেখেন এই যে বস্ত্র 70, এই যে বস্ত্র 70, এটা কি বস্ত্র। আর এদিকে খাদ্যশস্য 75, এই যে দেখেন খাদ্যশস্য 75। তাহলে এই দুইটা বিন্দু যে জায়গায় মিলিত হয়েছে, সেটা হচ্ছে ডি বিন্দু। তারপরে দেখেন যখন আমার খাদ্যশস্য কত? 100, খাদ্যশস্য কত? এই যে খাদ্যশস্য 100, তখন আমার কি বস্ত্র হচ্ছে 40, এই যে 40 বস্ত্র আর 100 হচ্ছে খাদ্যশস্য। যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা কি ই বিন্দু। এবং সর্বশেষ যখন আমার খাদ্যশস্য 100, তখন বস্ত্র কি 0, এই দেখেন এটা হচ্ছে 0, এই জায়গাটা হচ্ছে বস্ত্রের 0 এবং খাদ্যশস্যের 0, তাহলে হচ্ছে বস্ত্রের 0 এবং খাদ্যশস্য হচ্ছে 110, তাহলে এটা হচ্ছে এই যে এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। এখন দেখেন তাহলে আমি পরবর্তীতে কী করবো? এ সি ডি ই বি যে বিন্দুগুলো যোগ করে যে রেখা পাবো, সেটাকে বলা হয় উৎপাদন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, এখন আরেকটা দুইটা জিনিস ইন্টারেস্টিং দেখি। আমরা যখন এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দু নেব, যেমন এই যে এফ বিন্দু নিলাম, সেই বিন্দুটাকে আমরা বলবো উৎপাদন সম্ভাবনার বাইরে, মানে উপরের দিকে যে বিন্দু নেব, সেটাকে বলা হয় অর্জনযোগ্য এলাকা
বা অর্জনযোগ্য বিন্দু, অর্জনযোগ্য রেখা বা অর্জনযোগ্য কি বিন্দু। আর আমরা যখন এই যে উৎপাদন সম্ভাবনার ভিতরে ধরেন এখানে একটা বিন্দু নিলাম বা এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটাকে বলা হয় কি অর্জনযোগ্য বিন্দু, কিন্তু কি সেটার মধ্যে বেকারত্ব থাকবে। কি হবে? সেটার মধ্যে বেকারত্ব থাকবে। দেখেন আপনি যখন এখানে উৎপাদন করবেন তাহলে আপনার কি আরও বাড়তি সম্পত্তি থাকবে না? এই যে দেখেন এখানে কত সম্পত্তি রয়েছে, এখানে কত সম্পত্তি রয়েছে। তাহলে আমরা যখন কোনো ভিতরে বিন্দু নেবো সেটাকে অর্জনযোগ্য বিন্দু বলবো, কিন্তু সেখানে বেকারত্ব সমস্যা থাকবে বা সমস্ত সম্পদ সেখানে ব্যবহার হবে না। আচ্ছা, এখন আমরা যে টপিক পড়তেছি সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানের ধাপসমূহ। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন। অর্থনৈতিক সমস্যা সমাধানের ধাপসমূহের প্রথম ধাপ হচ্ছে উৎপাদন। প্রথম ধাপ কি? উৎপাদন। আচ্ছা, এখন আপনি অর্থনৈতিক সমস্যা সমাধান করতে গেলে প্রথম কি আপনার উৎপাদন করতে হবে, আমার কোনো কিছু কি তৈরি করতে হবে। আর উৎপাদন বলতে বলা হয় নতুন উপযোগ সৃষ্টি করা। উৎপাদন আসলে আমরা কি কোনো কিছু উৎপাদন করতে পারি? নতুন করে করতে পারি না। প্রাকৃতিক যে সম্পদ আছে সেটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার বা বিভিন্নভাবে সময় দেওয়ার মাধ্যমে সেখানে যে নতুন উপযোগ সৃষ্টি করি সেটাকে বলা হয় উৎপাদন। যেমন ধরলেন কি একটা গাছ আছে, সেই গাছটাকে আপনি কাইটা কি বলা আছে, সেখানে থেকে আপনি কি কাঠ বানাইলেন, এরকম কাঠ বানাইলেন। আর কাঠ থেকে তারপরে কি আপনি এরকম টেবিল বানাইলেন, তারপরে টেবিল বানাইলেন। এই যে একটা প্রাকৃতিক সম্পদকে আপনি বিভিন্ন সময় বা প্রসেসের মাধ্যমে একটা নতুন উপযোগ সৃষ্টি করে টেবিল সৃষ্টি করতেছেন, সেটাকে বলা হয় মূলত উৎপাদন। তাহলে আমরা উৎপাদন বলতেছি নতুন উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলা হয়। তারপর হচ্ছে বিনিময়। আচ্ছা, আমি যে উৎপাদনটা করছি সেটা কি বিভিন্ন জনের কাছে বিনিময় করতে হবে, আরেকজনের কাছে বিক্রি করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে গেলে উৎপাদন, তারপর বিনিময়, তারপর হচ্ছে বন্টন। এখন কি আপনি যে উৎপাদন করছেন এখন বিনিময়, তার সেখান থেকে কি আপনার উৎপাদন করছেন, উৎপাদনের যে জিনিসগুলো ছিল কি আপনি উৎপাদনের ভূমি ব্যবহার করছেন, শ্রম ব্যবহার করছেন, মূলধন ব্যবহার করছেন, সংগঠন ব্যবহার করছেন, তাদের মধ্যে কি আপনার যে প্রফিটটা হচ্ছে বা আপনার যে আয়টা হচ্ছে সেটা কি ভাগ করে দিতে হবে। তো ভূমি যার তাকে আমরা কি দেব? তাকে আমরা খাজনা দেব। ভূমি যার তাকে আমরা কি খাজনা দেব। যার শ্রম দিছে তাকে কি আমি মজুরি দেব। তাকে কি দেবো? মজুরি দেব। যে মূলধন দিছে তাকে আমি কি দেবো? সুদ দেব। যে মূলধন দিচ্ছে তাকে আমি সুদ দেব। আর যে সংগঠন দিছে তাকে কি আমি দেবো? মুনাফা দেব। কি দেব? মুনাফা। এভাবে তাদের মধ্যে আমি কি বন্টন করে দেবো। আমি উৎপাদনের তারা আরেকটা জিনিস এখান থেকে আমরা চিনতে পারি, সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ হচ্ছে চারটা। উৎপাদনের উপকরণ কয়টা? চারটা। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমরা এটা ইংরেজিতে বলি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর হচ্ছে অর্গানাইজেশন। আচ্ছা, তাহলে আমরা ভূমিকে কী দিই? ভূমিকে আমরা খাজনা দিই, শ্রমিককে কী দিই? মজুরি দিই, মূলধনের কী দিই? সুদ দিই, এবং সংগঠনকে আমরা মুনাফা দিই। এবং সর্বশেষ আমাদের অর্থনীতির সমস্যার সমাধানের ধাপের মধ্যে সেটা হচ্ছে ভোগ। আমাদের আলটিমেট গোল কি? আমরা সমাজে বসবাস করি, কোনো কিছু উৎপাদন করি, যেটা আলটিমেট গোল হচ্ছে সেটা আমরা ভোগ করব এবং ভোগ করে সেটার উপযোগ নিঃশেষ করব। আচ্ছা, ভোগ বলতে আমরা বুঝি কোনো কিছুর উপযোগ নিঃশেষ করাকেই ভোগ বলে। আচ্ছা, যেরকম পানির উপযোগ, যদি যেরকম পানি আমাকে তেষ্টা মেটায়, পানি খাওয়ার ফলে যদি আমি তেষ্টা মেটাইতে পারি সেটাকে আমরা ভোগ বলবো। বা খাবার খেলে কি আমার খিদা মেটে, যে আমি খাবার খাওয়ার ফলে যে খিদা মিটেছে সেটাকে আমরা ভোগ বলতেছি। আচ্ছা, আমরা সর্বশেষ আমাদের টপিক সেটা করতেছি, সেটা হচ্ছে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। আচ্ছা, ব্যষ্টিক বলতে আমরা ব্যক্তিকেন্দ্রিক বা একদম ছোট কেন্দ্রিক যে বিষয়গুলো সেগুলো বলবো। অর্থনীতি যে ক্ষুদ্র বিষয় সেটা হচ্ছে ব্যষ্টিক, আর অর্থনীতি যে বৃহৎ আকার বিষয়, জাতীয় বা আন্তর্জাতিক বিষয়, সেটাকে আমরা বলি সামষ্টিক। এটা হচ্ছে প্রাথমিক ধারণা। আচ্ছা, আমরা এখন বইয়ের ভাষায় যাই। ব্যষ্টিক অর্থনীতি প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ যখন পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। আচ্ছা, কি বলবো? প্রতিটি এককের আচরণ। একক হতে পারে একজন ব্যক্তি হতে পারে, একজন পার্সন হতে পারে, অথবা কি একটা আলাদা কি ফ্যাক্টরি হতে পারে। মানে একটা ফ্যাক্টরি কি একটা একক হিসেবে ধরা যেতে পারে। তাদের যে আলাদা আলাদা পৃথকভাবে যে বিশ্লেষণ করা হয়, তাদেরকে আলাদাভাবে বিশ্লেষণ, তাদের যে চাহিদা, তাদের যে যোগান, তাদের যে বন্টন তথ্য, তাদের যে অন্যান্য যা কিছু আছে অর্থনীতি সম্পর্কিত, এই যে আলোচনা, সেটাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। আচ্ছা, তারপর আসি আমরা সামষ্টিক অর্থনীতিতে। অর্থনীতির ধারণা বা ঘটনাকে সামগ্রিক বা পূর্ণাঙ্গভাবে তথা জাতীয়ভাবে বিশ্লেষণ করাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। কি বললো? অর্থনীতির ধারণা বা ঘটনাকে সামগ্রিক বা পূর্ণাঙ্গভাবে
একদম সমস্ত অর্থনীতি আমাকে বোঝার জন্য জাতীয়ভাবে বিশ্লেষণ করাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। তাহলে ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে একজন ব্যক্তির যে অর্থনৈতিক চিন্তা চেতনা, সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আর সামষ্টিক হচ্ছে একটা দেশের মধ্যে যত লোক আছে সবার এরকম যত যুদ্ধ আছে সবার অর্থনৈতিক চিন্তাকে একসাথে করে একটা জাতীয় আকারে বিশ্লেষণ করা হয়, সেটাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি। আচ্ছা, সামষ্টিক অর্থনীতির উদাহরণ হচ্ছে আয় ও নিয়োগ তত্ত্ব, মুদ্রাস্ফীতি, কোনো একটা দেশে মুদ্রাস্ফীতি কীভাবে হয় সেটা আলোচনা করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমরা যে বলি ইকোনমিক গ্রোথ, সেগুলো যেই জায়গায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় সামষ্টিক অর্থনীতির বিষয়। আচ্ছা, এখন আমাদের অনেক সময় আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির পার্থক্যগুলো। তো এখানে আমরা কিছু বেসিক যে আলোচনা সেটা করে দিচ্ছি। গ্রিক শব্দ, আমরা ব্যষ্টিক অর্থনীতি প্রথমে বলতেছি। দেখেন, ব্যষ্টিক অর্থনীতি বা এটাকে আমরা ইংরেজিতে বলি মাইক্রো ইকোনমিক্স, আর সামষ্টিক অর্থনীতি যেটাকে আমরা ইংরেজিতে বলি ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা, গ্রিক শব্দ মিক্রোস থেকে কি এসেছে মাইক্রো ইকোনমিক্স বা মাইক্রো ব্যষ্টিক অর্থনীতি। আর গ্রিক শব্দ ম্যাক্রোস, দেখেন ম্যাক্রোস থেকে আসছে থেকে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা, তাহলে ব্যষ্টিক অর্থনীতি কী আলোচনা করে? অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে আলোচনা করে। আর সামষ্টিক অর্থনীতি কী নিয়ে আলোচনা করে? অর্থনীতির সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে। আচ্ছা, আবার দেখেন ব্যষ্টিক অর্থনীতির পরিধি কেমন? অর্থনীতির পরিধি ও আওতা কি? অতি ক্ষুদ্র বা ছোট। আমরা দিকে দেখেন সামষ্টিক অর্থনীতির পরিধি এবং আওতা কি? বৃহৎ বা বড়। আর ব্যষ্টিক অর্থনীতি কি? অর্থনৈতিক খণ্ড বা আংশিক চিত্র প্রকাশ পায়। দেখেন আপনার বাসায় বা আপনার বাসায় যে আপনার যে চাহিদা বা যোগানের জিনিস, সেটা কি অনেক আংশিক চিত্র না? এটা ধরেন এরকম একটা বড় দেশ, সেটার মধ্যে আপনার ধরেন এতটুকু অংশ নিয়ে আপনি এটা নিয়ে আলোচনা করলাম, তাহলে কি এটা একটা আংশিক আলোচনা। আর অন্যদিকে আমরা সামষ্টিক অর্থনীতিতে অর্থনীতির সামগ্রিক বা পূর্ণাঙ্গ চিত্র আমরা দেখতে পারি বা প্রকাশ করতে পারি। আচ্ছা, সর্বশেষ যেটা আমরা মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে বলতে পারি, ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ ব্যষ্টিক অর্থনীতির সমর্থক। আচ্ছা, এই যে ব্যষ্টিক অর্থনীতি সেটার আলোচনা বা সেটাকে সমর্থন করে হচ্ছে ক্লাসিক্যাল যারা, যে অ্যাডাম স্মিথ, তারপর তাদের সময়কার যে অর্থনীতিবিদগণ আছেন, তাদের যে আলোচনার সমর্থন সেটা কি এই ব্যষ্টিক অর্থনীতির প্রতি। অন্যদিকে আধুনিক অর্থনীতিবিদগণ যারা আছেন তারা কি এই ব্যষ্টিক অর্থনীতির সমর্থক। আধুনিক যারা অর্থনীতিবিদগণ আছেন তাদের মধ্যে আছে কি জন মেনার্ড কেইনস, তিনি যারা একজন আধুনিক অর্থনীতিবিদ। তিনি কি অ্যাডাম স্মিথ যা বলছেন তার সব কিছু উল্টা বলছেন হচ্ছে এই জন মেনার্ড কেইনস, এই জন্য তিনি কি আধুনিক অর্থনীতিবিদ। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে মোটামুটি আমরা এই জিনিসগুলো আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন, এবং কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে তো আমাকে জানাতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধানের পার্ট 3 বা লাস্ট পার্ট পড়ব। আচ্ছা, আজকে আমরা যে টপিকগুলো পড়ব টপিকটার নাম হচ্ছে মূলত অর্থনৈতিক ব্যবস্থা, যার মধ্যে আমরা ধনতান্ত্রিক বাজার বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা যেটাকে আমরা পুঁজিবাদী অর্থব্যবস্থা সেটা পড়ব, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা পড়ব, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা পড়ব এবং সর্বশেষ ইসলামী অর্থব্যবস্থা সম্পর্কে পড়ব এবং সেগুলোর বৈশিষ্ট্যগুলো পড়ব। আমরা খুব সহজ করে বোঝার চেষ্টা করব এবং এখান থেকে সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ নাম্বার প্রশ্নগুলো বেশি আসে এবং অনেক সময় ক নাম্বার প্রশ্ন আসে যে শুধু সংজ্ঞাগুলো, যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে এবং ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে, এরকম ধরনের প্রশ্নগুলো 1 নাম্বার মানে ক যে প্রশ্নটা থাকে জ্ঞানমূলক প্রশ্ন সেখানে থাকে। এবং অনেক সময় এরকম চাইতে পারে যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বৈশিষ্ট্যগুলো কী কী, সেটা চাইতে পারে কি এরকম অনুধাবনমূলক প্রশ্নে গ বা অথবা ঘ নাম্বার প্রশ্ন, উচ্চতর দক্ষতা এরকম যে প্রশ্নগুলো আছে সেগুলো চাইতে পারে। আচ্ছা, যাই হোক, তো আমরা প্রথম যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম। আচ্ছা, ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম হচ্ছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তি মালিকানা বজায় থাকে। আচ্ছা, এখানে মূলত বিষয়টা হচ্ছে যেই অর্থনৈতিক কাঠামোতে বা যেই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে
উৎপাদনের যে স্বাধীনতা সেটা পুরোপুরি কি একজন ব্যক্তি কেন্দ্রিকতায় থাকে, এবং উৎপাদন, বিনিময়, ভোগ সহ সমাজের সব অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে এবং সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এবং অবাধ প্রতিযোগিতার মাধ্যমে পরিচালিত হয়। আচ্ছা, কথাগুলো কঠিন মনে হলেও এগুলো আমরা অনেক সহজেই বুঝতে পারবো। কী বলছে যে সব অর্থনৈতিক কর্মকাণ্ড কি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়, এখানে সরকারি কি হস্তক্ষেপ থাকে না। তাহলে এই জিনিসটা এখানে আমাদের তো ইম্পর্টেন্ট যে আমাদের এখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাতে সরকারি হস্তক্ষেপ থাকে না এবং স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এবং অবাধ প্রতিযোগিতার মাধ্যমে পরিচালিত হয়। আচ্ছা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে এখানে কোনো একটা বাজারের মধ্যে যে পরিমাণ জিনিসের চাহিদা থাকবে এবং যে পরিমাণ জিনিসের যোগান থাকবে সেটার যে সংমিশ্রণের ফলে যে জায়গায় আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট সৃষ্টি হবে সেটাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। আমরা এটা পরবর্তী অধ্যায়গুলো দ্বারা ভালো করে জানব। আচ্ছা, এখন আমরা ধনতান্ত্রিক যে অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আছে সেটা আমরা একটু জেনে নিব। আমি আশা করব আপনারা বাসায় একটু লেখার চেষ্টা করবেন, বইয়ে আসতে ভালো করে, তারপর একটু লেখার চেষ্টা করলে এই জিনিসগুলো মনে থাকবে। তো প্রথম হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত মালিকানা। এখানে সম্পদ এবং উৎপাদন ব্যক্তি মালিকানাধীন, এখানে ব্যক্তি মালিকানাধীন এটা পরিচিত হয়। দ্বিতীয় হচ্ছে লাভ কেন্দ্রিকতা। আচ্ছা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল যে লক্ষ্য সেটা হচ্ছে মুনাফা অর্জনই এর প্রথম লক্ষ্য। তারপর হচ্ছে বাজার অর্থনীতি। বাজার অর্থনীতি হচ্ছে এরা চাহিদা এবং যোগানের ভিত্তিতে দাম নির্ধারণ করে। আচ্ছা, তারপর হচ্ছে মুক্ত প্রতিযোগিতা। এখানে ব্যবসা প্রতিযোগিতার মাধ্যমে মান উন্নয়ন হওয়ার কি স্কোপ আছে। তারপর আছে স্বাধীনতা। এখানে যে কেউ বিনিয়োগ এবং ব্যবসার স্বাধীনতা লাভ করতে পারে। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সরকারের সীমিত হস্তক্ষেপ। আচ্ছা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকারের হস্তক্ষেপ থাকবে কিন্তু এটা কি খুবই সীমিত আকারে। আচ্ছা, তারপরে হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বৈশিষ্ট্য উদ্ভাবন। এখানে উদ্ভাবন করার সুযোগ থাকে, প্রযুক্তিগত উন্নয়ন এবং নতুন পণ্য সৃষ্টি করার কি সুযোগ থাকে। আচ্ছা, ধনতান্ত্রিক অবস্থার এটা নেগেটিভ বিষয় সেটা হচ্ছে সম্পদের বৈষম্য। ধনী এবং দরিদ্রের মধ্যে কি আয় বৈষম্য হয়। দেখেন, এখন আপনার কি উৎপাদন করার প্রচুর ক্ষমতা আছে, আপনি প্রচুর টাকা আয় করলেন, এটা যার আয় করার সামর্থ্য নাই সে কি এরকম ভুকা ফাঁকা বা গরিব থাকবে। এই জন্য কি সম্পদের বৈষম্য বা আয় বৈষম্য হবে। আচ্ছা, তারপর হচ্ছে মূলধনের গুরুত্ব, এটা একটা বৈশিষ্ট্য। এবং সর্বশেষ বিনিয়োগের স্বাধীনতা। এখানে কি যে কেউ যে কোনোভাবে যে কোনো কিছুতে বিনিয়োগ করতে পারবে, এই স্বাধীনতা ধনতান্ত্রিক অর্থনৈতিক অর্থ ব্যবস্থার মধ্যে থাকবে। আচ্ছা, এখন আমরা পড়তেছি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আচ্ছা, ধনতান্ত্রিক ব্যবস্থার উল্টাটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তি মালিকানা থাকে না। দেখছেন, আমরা পড়ছিলাম যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কি ব্যক্তি মালিকানা থাকে, আর এখানে হচ্ছে থাকে না। তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কি উৎপাদনের উপকরণের উপর ব্যক্তি মালিকানা থাকে না। রাষ্ট্রের যাবতীয় সম্পদ এবং উৎপাদনের উপকরণের উপর সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এর মূলত বলা হয়েছে যে এখানে রাষ্ট্রের যত কিছু আছে, সম্পদ আছে, সমস্ত সম্পদের মালিক রাষ্ট্র হবে, কোনো ব্যক্তি মালিকানা হবে না। এবং এরকম কিছু দেশ হচ্ছে চীন, রাশিয়া, এরকম কিউবা আছে, এইরকম যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দেশ। আচ্ছা, আর ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দেশ হচ্ছে, আমরা এই ফ্ল্যাগটা সবাই চিনি, এটা হচ্ছে কি USA, আর এটা কি হচ্ছে কানাডা। এগুলো কি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কাঠামোগত দেশ। আচ্ছা, এখন আমরা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখব। এক হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। উৎপাদন এবং সম্পদের মালিকানা রাষ্ট্রের হাতে থাকে। আচ্ছা, আমরা যদি আরও সহজভাবে মনে রাখতে চান, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উল্টা যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, আর হচ্ছে সমান বন্টন। সম্পদ এবং আয় ন্যায্যভাবে, এই কথাটা কিন্তু লক্ষ্য করবেন, ন্যায্যভাবে কি বন্টন নিশ্চিত করা। কেন্দ্রীয় পরিকল্পনা আছে, এখানে যে সমস্ত অর্থনৈতিক পরিকল্পনাগুলো হবে সেগুলো কি কেন্দ্রীয়ভাবে হবে বা রাষ্ট্রীয়ভাবে হবে। অর্থনৈতিক কার্যক্রমের জন্য কেন্দ্রীয় পরিকল্পনা। চতুর্থ হচ্ছে লাভের পরিবর্তে প্রয়োজন। আচ্ছা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। জনগণের প্রয়োজন পূরণে অগ্রাধিকার দিতে হবে। কি প্রয়োজন পূরণে, এখানে কি আমার লাভ কতটুকু হবে সেটা কি আমার চিন্তা করা যাবে না। 5 নম্বরের বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিনামূল্যে সামাজিক সেবা। আচ্ছা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে স্বাস্থ্য, শিক্ষা এবং অন্য যে রাষ্ট্রীয় সেবা আছে, সেটা কি রাষ্ট্রীয়ভাবে দিতে হবে। ষষ্ঠ হচ্ছে বেকারত্বের অভাব। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কেউ এরকম কি বেকার থাকবে না, তার যোগ্যতা অনুযায়ী সে কি চাকরি পাবে। আচ্ছা, সপ্তম হচ্ছে ধনী দরিদ্র বৈষম্য কমানো। তো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে সেখানে কি অর্থনৈতিক যে সাম্য সেটা প্রতিষ্ঠা হবে।
অষ্টম হচ্ছে শ্রমিকদের অধিকার, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিকদের কি অধিকার রক্ষা করা হবে। এবং সামাজিক নিরাপত্তা কি রক্ষা করতে হবে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে। এবং সর্বশেষ হচ্ছে ব্যক্তি মালিকানায় সীমাবদ্ধতা। আচ্ছা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি ব্যক্তি মালিকানা থাকবে, কিন্তু কি সেটার মধ্যে সীমাবদ্ধতা বা কি নিয়ন্ত্রণ থাকতে হবে। এই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা পড়লাম এবং আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা পড়লাম। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আমরা বুঝতেই পারতেছি, মিশ্র মানে কি, যেটা মিক্সড, দুইটা বা তিনটা কি অর্থনৈতিক ব্যবস্থা একসাথে মিলে কাজ করে, সেই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বা কাঠামোকে মূলত বলা হয় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তো আমরা এখানে দেখি কি বলছি, আমরা বলছি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় হস্তক্ষেপের সাথে মুক্ত বাজার বা বেসরকারি উদ্যোগের সংমিশ্রণ ঘটে। কী বলছে দেখেন, এখানে রাষ্ট্রীয় হস্তক্ষেপও থাকবে এবং সাথে সাথে কি মুক্ত বাজার এবং বেসরকারি উদ্যোগে কি থাকবে। যদিও মিশ্র অর্থনীতির কোনো একক সংজ্ঞা নাই, সেটা কি কোনো একক সংজ্ঞা নাই, বিভিন্নভাবে সংজ্ঞায়ন করা যায়। তবে একটি সংজ্ঞা হলো রাষ্ট্রীয় হস্তক্ষেপের পাশাপাশি বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা যে অর্থনীতিতে থাকে তাকেই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। তাহলে আমরা কি বললাম, যে রাষ্ট্রীয় হস্তক্ষেপের পাশাপাশি বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা যে অর্থনীতিতে থাকে তাকেই মূলত মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। আচ্ছা, এখন আমরা মিশ্র অর্থনীতির যে ব্যবস্থা বা অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্য সেগুলো দেখব। এক হচ্ছে এখানে পুঁজিবাদী এবং সমাজতন্ত্রের সমন্বয় হবে। এখানে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা থাকবে এবং সমাজতন্ত্র থাকবে, দুইটা মিলে একটা অর্থনৈতিক ব্যবস্থা গঠিত হবে। এবং এখানে ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় মালিকানা দুইটাই থাকবে। এখানে বাজার ও কেন্দ্রীয় পরিকল্পনা দুইটা থাকবে। বাজার কেন্দ্রিক সেখানে পরিচালিত হতে পারে এবং কি কেন্দ্রীয় পরিকল্পনা ধারাও কি সেই যে অর্থনৈতিক কাঠামোটা সেটা পরিচালিত হতে পারে, দুইটাই থাকতে পারে। এবং সরকারি হস্তক্ষেপ, এখানে কি সরকারি হস্তক্ষেপ থাকবে, ব্যক্তি স্বাধীনতাও থাকবে, যেখানে ব্যবসা এবং বিনিয়োগের সুযোগও থাকবে, আবার সরকারি হস্তক্ষেপ থাকবে। এবং সামাজিক কল্যাণ থাকবে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় কি সামাজিক কল্যাণ থাকবে, যে কি দরিদ্রদের জন্য সেবা এবং সহায়তা ব্যবস্থা করতে হবে। ন্যায্য সম্পদ বন্টন, আমাদের যে সম্পদ আছে সেটা কি ন্যায্যতার ভিত্তিতে বন্টন করতে হবে। কর্মসংস্থানের সুযোগ, উদ্ভাবন ও উন্নয়ন এবং সর্বশেষ হচ্ছে জনকল্যাণমূলক প্রকল্প। আচ্ছা, এই গেল আমাদের মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। এবং আজকের আমাদের সর্বশেষ যে অর্থ ব্যবস্থা সেটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা বা ইসলামী অর্থনীতি, যেটাকে আরবিতে বলা হয়, যাই হোক আমি আরবি এখন পড়তে পারতেছি না, যাই হোক সমস্যা নেই। তো ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে মূলত একটা আদর্শীয় অর্থ ব্যবস্থা, তাহলে আমি বলতে পারি। তো এই ছিল মোটামুটি আমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান যে চ্যাপ্টার আছে সেটার যে সাধারণ আলোচনা, সেটা আমরা মোটামুটি চেষ্টা করছি সবগুলো যে টপিক আছে সেটার মোটামুটি ব্যাখ্যা দেওয়ার। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।